সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ আমরা চলে আসলাম রায়ের বাজার, রয়েছে মিম। আর দর্শক, এমন একটি পরিবারের একটা ভিডিও করতে এসেছি। আপনারা পুরো বিস্তারিত বিষয়টা না টেনে আপনারা ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটা দেখার পরেই বুঝতে পারবেন যে এই মেয়েটি কতটা অসহায় পরিবারের সন্তান। চলুন দর্শক, কথা বলি মিমের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম, আমাদেরকে একটু বলবেন যে আপনার পরিবারের আসলে আপনার জীবনটা কিভাবে শুরু হয়, শুধু আমাদেরকে যদি একটু বলেন। আমার জীবনটা শুরু হয় যখন মানুষে স্কুল যায়, মানুষের হাতে বই থাকে, কলম থাকে। সেই সময় আমার হাতে হলেও ঝাড়ু, মানুষের বাসায় কাম করতে হয়েছে। যেই সময়টাকে বাবা মার সাথে খেলে মানুষ, সেই সময়টাকে আমি বান্দা বাসায় কাজ করছি, বাসা বাড়িতে কাজ করছি। যখন এত নির্যাতনের পরেও আমি যখন বাসায় চলে আসি, এখন আমি আমার বাবা মার কাছে বোঝা হয়ে গেছি। এর জন্য আমার বাবা মা আমাকে বিয়ে দিতে চায়, তাও রিস্কাওয়ালা চাকরিজীবী। আমি আমার জীবনটাকে এভাবে চাই না। দিন শেষে আমাকে দুইটা ডাল ভাত খাওয়ালেই হবে, বেশি কিছু লাগবে না। আমাদেরকে একটু বলবেন যে আপনাকে কোন বয়সে বাসা বাড়িতে কাজে দিয়েছে এবং সেই বাসা বাড়িতে কাজ করতে গিয়ে কি ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, কি ধরনের বাজে প্রস্তাব দিয়েছে, যদি আমাদেরকে একটু বলেন। জি, আমি যখন আমার 12 বছর, তখন থেকে আমি বান্দা বাসায় কাজ করি, বাসা বাড়িতে কাজ করি। তখন আমার হাতে হয়তো বা বই নেওয়ার কথা ছিল, কলম নেওয়ার কথা ছিল, তখন আমার হাতে ঝাড়ু ছিল, ঘর মোছার পানি ছিল, ঘর মুছতাম, নেকড়া ছিল, ফার্নিচার মোছার জন্য নেকড়া থাকতো হাতে, এসব মুছতাম, মানুষের হুকুম পালন করতাম, এইগুলোই। আর বাসা বাড়িতে নির্যাতনের কথা হচ্ছে গিয়ে, মানে সাহেবরা খারাপ খারাপ কথা বলে, খারাপ খারাপ ছবি দেখায়, খারাপ কাজ করার জন্য বাধ্য করে। কিন্তু এসব আমি তো বুঝি, মানে এইসব আমি করি না। আমার এসব ভালো লাগে না, আমার খারাপ লাগে, যার কারণে আমি আমার বাবা মার বাসায় চলে আসছি। কিন্তু কি হলো, সে এখানে আসাও কষ্ট। কিন্তু সম্মানের দিকে আমি অনেক ভালোই আছি বলতে গেলে। কিন্তু এখানে এসে আমার অনেক কষ্ট হচ্ছে গিয়ে, আমার বাবা মার প্রতি আমি বোঝা হয়ে গেছি, যে কারণে এখন আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। যে বাবা মায়ের কাছ থেকে, বাবা মায়ের উপকারের জন্য আপনি ছোটবেলা থেকে কাজ করেছেন, সেই টাকাগুলো কি করেছেন? যে সেই টাকাগুলো আমাদের সংসারেই চলে গেছে ভাইয়া। এই যে ঘর ভাড়া দিতে হয়, এই খাওয়ানে তাও হয় না। খাওয়ার, ওই যে বললাম না, মাছ একটা আনলে সবাই দিতেও পারে না ভালো কিনা। এইভাবেই আমাদের গরিবের দিন গেল। মিম, আমাদেরকে একটু বলবেন যে আপনি যে বাসা বাড়িতে কাজ করেছেন সেখানকার মানে কোনো স্মৃতি আছে কিনা, যে এমন অনুষ্ঠান হয়েছে যে অনেক খাবার দাবারের আয়োজন হয়েছে, আপনার কপালে কি জুটেছিল, একটু যদি বলেন। জি ভাইয়া, মানে যে সময়টা আমাদের আমি ঝাড়ুও দিতে পারতাম না ঘরে, তখন আমার ঝাড়ু দিতে হয়েছে। ঠিক মতো ঝাড়ুটা ধরতেও পারতাম না, সেই সময় আমাকে বড় বড় কাজ করতে হয়েছে, ভারী ভারী কাজ করতে হয়েছে, ভারী ভারী জিনিস উঠাইতে হয়েছে। এই ঘর ডোলা, ঘর মুছা, এগুলো সব করতে হয়েছে। ঘরের থেকে ফার্নিচার থেকে শুরু করে সব মুছতে হয়েছে। মানে সেই সময়গুলো এরকমই কাটছে। সারা দিন কাজ করে সন্ধ্যাবেলা যখন একটু রেস্ট নেই, ঠিক সেই টাইমে আবার যদি কোনো মেহমান আসে, সারাদিন তো কাজ করেই থাকি, তারপর আবার মেহমান আসলে ভালো ভালো খাবার রান্না করলেও, মানে তাদের জুটাটা আছে যেগুলো হচ্ছে গিয়ে তারা খায়। অনেক সময় আমাদের খাওয়া থাকে না, তাদের তাদের খেয়ে শেষ হয়ে যায়। তখন অনেকে যার প্লেটে থাকে সেগুলো উঠায় না, সেগুলোও খাইতে হয়েছে আমাদেরকে। নিজের কাছে খারাপ লাগে না যে আপনি রান্নাঘরে থেকে সেই রান্নাগুলো দেখেছেন, এত সুন্দর সুন্দর রান্না, এত সুন্দর সুন্দর খাবার আপনার বেলায় থাকে নাই, আপনি খেতে পারলেন না, নিজের চোখের সামনে খাবারগুলো তাদেরকে পরিবেশন করার জন্য টেবিলে দিয়ে আসছেন। জি ভাইয়া, সেই সময় মানে আমার অনেক কষ্ট লাগছে যে আমার বাবা মা থাকলে আজকে আমার এইভাবে করতে দিত না। হয়তোবা আমার বাবা মার অসুখের জন্যই আমাকে আজকে কাজ করতে হয়েছে। সেই সময়টা কান্না করছি, যে আমি লুকায় লুকায় কান্না করছি, কেউ আমার চোখের পানি দেখে নাই। কিন্তু সেই সময়টা খুব খারাপ লাগতো ভাইয়া। কিন্তু যখন অন্যের বাসায় কাজ করেছেন সেখানে কষ্ট ছিলেন, কিন্তু নিজের বাসায় নিজের বাবা মায়ের কাছে এসে কতটা ভালো মন্দ খেতে পাচ্ছেন। ভাইয়া আমি এখানে এসে তেমন ভালো পাইনি, কিন্তু বাবা মার ভালোবাসা পাইছি। কিন্তু এখন আমার খুব খারাপ লাগে যে আমি আমার বাবা মার বোঝা হয়ে গেছি। যেখানে আমার ছোট ছোট ভাই বোন গুলো সামলাইতে পারে না, সেখানে আমি একজন বড় মেয়ে এসে বসছি। আমার বড় বোনের তো বিয়ে হয়ে গেছে, সেও তার স্বামী একটা মুরগির দোকানে কাজ করে, দিন আনে দিন খায়। আর আমরা আমরা কি করবো, আমার আব্বু অসুখ, আমার আম্মু অসুখে
এখন আমিও চলে আসছি, আমার ভাই বোন গুলোও অসুখ। একজনের পা তো দেখছেনই আপনারা, পুচে গেছে পুরা। যে টাকার অভাবে চিকিৎসা করতে পারি না, ওষুধ একটা এক টাকা দামের ওষুধও কিনে আমরা খাওয়াইতে পারি না। এই যে আমার আব্বু সারা রাত কাশে, কয়েকটা বার ওষুধ কিনা খাওয়াইতে পারি না, কাশতে কাশতে দম আটকায় জায়গা। আপনি বেশ বড় হয়েছেন, এক কথায় বলা যায় বয়সটা কম কিন্তু লম্বা-চওড়া হয়ে গেছেন। কিন্তু আমাদেরকে একটু বলবেন যে 7 ভাই বোন একই ঘরের ভিতরে, মা বাবা আসলে একটা রুমের ভিতরে কি করে সম্ভব একটু বলবেন? জি, আমার আব্বু নিচে ঘুমায়, আমার আম্মু আব্বু আব্বু নিচে ঘুমায়, আমি আমার আম্মু আমার ছোট ছোট ভাই বোন নিয়ে আমি উপরে ঘুমাই, খাটের উপরে। তো একটা বেডের ভিতরে 7 জন 8 জন লোক, আপনার মা সহ, কি করে সম্ভব? ওই যাতায়াতে কইরা ঘুমাইতে হয়। এই শীতের সময় সবাইকে দেখি যে ভালো ভালো জ্যাকেট কিনছে, ভালো ভালো সোয়েটার কিনছে, আর আমাদের দেখেন আমার আব্বু সারা রাত কাশতে কাশতে দম আটকে যায়। তো আমরা পারি না একটা শীতের জামা কিনা আমার আব্বুরে দিতে বা আমরা করতে। আমার ছোট ভাই বোন গুলো কাশতে কাশতে একেবারে কি বলবো ভাই, একেবারে মাথা খারাপ হয়ে জায়গা দেখলেই সব অনেক কষ্ট লাগে। এই জিনিসগুলো তো অনেক কষ্ট হয়, কিন্তু আল্লাহ কপালে রাখছে, আল্লাহ গরিবের ঘরে জন্ম নিতে দিছে, গরিবের ঘরে জন্ম নিছে, আল্লাহর উপর দিকে চাইয়া আছে। যে যখন ঈদ আসে, বিভিন্ন অকেশন আসে, সবাই অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় পরে বাইরে যায়, ঘুরতে যায়। আপনার বেলাটা কি ঘটেছে? আপনার বাবা মায়ের কাছে কেমন ছিলেন? আর বা যখন বাসা বাড়িতে কাজ করেছেন সে সময়টা যদি একটু বলেন। জি, বাসা বাড়িতে কাজ করতে গেলে সেখানে হয়তো বা একটা যে থ্রি পিস বানাই দিছে, তাও নর্মাল। আর যখন আসে তখন আমাদের কাজ করতে করতে দিন চলে যায়, ঈদ পালন কবে করব। আমাদের যে দিনটা আসে মনে হয় না ওটা ঈদ। আর যখন বাসায় ছিলাম ঈদ দিনটা মনে হলো, কিন্তু ঈদের যে একটা আনন্দ আছে, ঈদের যে একটা উল্লাস আছে আমাদের ভিতরে, এইটা নাই। আমাদের মনের ভিতরে এই উল্লাসটা হয় নাই কখনো। আমরা যদি সরাসরি আপনাদের মোবাইল নাম্বারটা দিতে চাই, তাহলে আপনি কি মোবাইল নাম্বারটা দিবেন কিনা আপনাদের পরিবারে যে আপনাদের সাথে যোগাযোগ করবে? জি ভাইয়া, আমার তো মুখস্থ নাই, আমি লেখা দিতে পারি। জি আচ্ছা, তাহলে কি আমরা কি ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিতে পারবো? জি ভাইয়া। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন মিমের সাথে নিমের জীবনের কষ্টের কথাগুলো, দুঃখের কথাগুলো। আসলে যে বয়সে যে মেয়েটি স্কুলে যাওয়ার কথা ছিল, সেই মেয়েটি তখন ঝাড়ু হাতে থালা বাসন মাজা এবং ঘর মোছা তখন তার কাজ লেগে গেছিল, এবং এই 12 বছর বয়সে তিনি বাসা বাড়িতে কাজে চলে যান। আর এখন যখন একটা বয়সের অবস্থানে চলে আসার পর, বিভিন্ন সমস্যায় জর্জরিত হওয়ার পর নিজের বাবা মায়ের কাছে চলে আসছে, তখন তিনি হয়ে গেছেন বোঝা। কারণ বোঝা বলতে তাকে খাওয়াতে পারছে না, পড়াতে পারছে না বলেই তাকে আবার পরের ঘরে দিয়ে দেওয়ার জন্য। আসলে মেয়ে মানুষ যখন বড় হয় তখন তাকে বিয়ে দেওয়ার জন্য সবাই চেষ্টা করেন যে তার আগে পরের ঘরে দিয়ে দিতে হবে। মেয়ে মানুষ তাকে কখনো বাবা মায়ের কাছে রাখতে পারে না। কারণ এই বিয়েটা যদি এমন বিয়ে হয় যে রিস্কাওয়ালা বুড়ো বয়সে একটা গরিব অসহায় মেয়েকে এই ধরনের পরিবার থেকে যখন প্রস্তাব আসে, তখন সেই মেয়েগুলার আর কিছুই করার থাকে না, না মানে মুখ বুঝে সাহায্য করেও তাকে মেনে নিতে হয়। এমন একটি পরিবারের মেয়ে, নাম মিম। এই মিমের এই ভিডিওটি আমরা যে করেছি, দর্শক আপনারা সরাসরি সরজমিনে এসেও চেষ্টা করে দেখতে পারেন যে আসলে আমরা যে কথাগুলো বলেছি, যে ভিডিওটি করেছি, সে কতটুকু সত্য এবং কতটুকু বাস্তবতার সাথে মিল রয়েছে। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। এবং দর্শক, এই যে শীতে অনেক মানুষ রয়েছে যাদের পরনে কোনো শীতের পোশাক নেই, কষ্টে রয়েছে রাতে দুপুরে, এবং তারা ফুটপাথে থাকতেছেন, এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। আপনার পুরনো যে কাপড়গুলো রয়েছে গত বছরের, সেই বছরের কাপড়গুলো যদি অন্তত দিয়ে তাদেরকে শীত নিবারণের জন্য সুযোগ করে দেন, তাহলে হয়তোবা তারা একটু হলেও এই শীত থেকে রক্ষা পাবে। ভালো থাকুন দর্শক, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পরিশেষে দর্শক, আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করুন। আর এই কাজগুলো কিন্তু একটা ভালো কাজের মধ্যে একটি।